সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বিগত ১.৫ বছরে ইউনূসের বাংলাদেশের ধ্বংসের খতিয়ান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পাকিস্তান পালাচ্ছেন ড. ইউনূস, নাকি রাষ্ট্রপতি হতে তারেকের হাত ধরছেন তিনি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনা ইস্যুতে সুর নরম বিএনপির, ভারতের সঙ্গে বন্ধুত্ব নাকি নয়া কৌশল? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সব দিক থেকেই মিলেছে সবুজ সংকেত, মার্চেই দেশের ফিরছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারত সীমান্তে জামায়াতের জয় জয়কার, রাতের ঘুম হারাম হয়েছে মোদির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব জুলাই সনদ ও সংবিধানের কবর, ভয়ঙ্কর ভয়ে জামাত ও এনসিপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অবশেষে বিদায় নিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতি অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তত বিদায়ী ভাষণে তিনি এটাই দাবি করেছেন। তার আরও দাবি, জুলাই আন্দোলনের আগের অচল বাংলাদেশ এখন অগ্রগতির দেশ। জাতির উদ্দেশ্যে ভাষণে মোহাম্মদ ইউনূস বলেন, আমি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। সেই সঙ্গে তার বক্তব্য, তিনি সফল না ব্যর্থ তা বিচার করবেন বাংলাদেশবাসী। বিচার বাংলাদেশের মানুষ অবশ্যই করবেন। কিছুটা বিচার অবশ্য তারা করেই ফেলেছেন ভোটের বাক্সে বিএনপিকে ঢেলে সমর্থন দিয়ে। বাকি বিচারও হবে বলে দাবি করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। বিগত ১৮-১৯ মাসে মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি করেছেন বা কতটা উপকার করেছেন তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া। আসুন আমরা একটু রিওয়াইন্ড করে দেখে নিই অর্থনীতির অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ঠিক কোথায় রেখে গেলেন। তিনি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খেলোয়াড়। কয়েক মাস আগেই এই দাবি করেছিলেন বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিদায়বেলাতেও তিনি প্রমাণ করার চেষ্টা করলেন তিনি সত্যিই আন্তর্জাতিক খেলোয়াড়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্য বা 7 সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মোহাম্মদ ইউনূস। বিদায়বেলাতেও সেই বিতর্ক জিয়ে রাখলেন তিনি। বিদায়ী ভাষণে তিনি বললেন, আমাদের খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার খোলা দরজা। নেপাল, ভুটান এবং 7 সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিদায় নেওয়ার আগেও তিনি তারেক রহমান সরকারকে একটা অস্বস্তির মধ্যে রেখে যাচ্ছেন। উল্লেখ্য, উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স ভারতের জন্য অতি সংবেদনশীল। এই জায়গায় বারে বারে আঘাত করছেন মোহাম্মদ ইউনূস। ওয়াকিবহল মহলের মতে এটা পরিকল্পিত বক্তব্য। তিনি চাইছেন বাংলাদেশে তার পাকাপাকি পুনর্বাসন, তার পছন্দের জায়গা রাষ্ট্রপতি ভবন। তবে তাকে কি রাষ্ট্রপতি পদে বসাবেন তারেক রহমান, এই প্রশ্নই এখন সর্বাগ্রে উঠছে। পাশাপাশি আরেকটি প্রশ্নও উঠছে, মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশ ছেড়ে যান তাহলে কোথায় যাবেন তিনি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের নির্বাচনে দলের জয় নিশ্চিন্ত হতেই ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে আশা প্রকাশ করেছিলেন সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে ফিরিয়ে দেবে। তার মন্তব্য ছিল, যথাযথ আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক নিয়ম মেনেই এই প্রত্যর্পণ সম্পন্ন হবে বলে তার দল বিশ্বাস করে। কিন্তু নতুন সরকারের শপথ গ্রহণের আগে সেই তিনিই কারিত ১৮০ ডিগ্রি পাল্টি খেয়ে জানিয়ে দিলেন, ভারত বাংলাদেশ সুসম্পর্কের পথে শেখ হাসিনা ইস্যু কোনোভাবেই বাধা হয়ে দাঁড়াবে না। বাংলাদেশে নয়া সরকারের শপথ গ্রহণের আগে এমনই বার্তা দিল। একই সঙ্গে ভারত বিদ্বেষের যে চারাগাছ রোপণ করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, তা কার্যত উপড়ে ফেলার ইঙ্গিত দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। তার নতুন বার্তা, যারা ভারতের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছেন তারা আসলে পাগলের প্রলাপ বকছেন। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেছেন। তাহলে বিষয়টি গিয়ে দাঁড়াল, মির্জা ফখরুল প্রথমে যা বলেছিলেন সেটা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মান্যতা দেয়নি, পরে তাই তিনি নিজের কথাই পাল্টে দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে এটাই আসলে বর্তমান বিএনপি সরকারের মনোভাব। ভারতের সঙ্গে আর সংঘাতে যাবে না দলটি। ২০২৪ সালের আগস্টে বিক্ষোভের মুখে দেশ ছেড়েছিলেন হাসিনা।
তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আমি কিন্তু ভয় পেয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসিনি। আমার জন্য লক্ষ লক্ষ নিরাপরাধ মানুষ যাতে বিপদে না পড়ে সেই কারণেই বাধ্য হয়েছিলাম দেশ ছাড়তে। তবে তিনি ফিরবেন এবং তা নির্ভর করছে গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পরিচালনার উপর। হাসিনার বলেন, বাংলাদেশে বৈধ সরকার স্থাপিত হলে এবং বিচার বিভাগ তার কাঙ্ক্ষিত স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই চাইব বাংলাদেশে ফিরে যেতে। জীবনের সবটুকু তো বাংলাদেশকেই দিয়েছি, আমি বাংলাদেশেরই সেবা করেছি। ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করেছেন হাসিনা। তিনি বলেন, ভারতের একটি অজ্ঞাত স্থান থেকে তিনি এই সাক্ষাৎকার দিয়েছিলেন। চরম বিপদের সময় ভারত যেভাবে পাশে দাঁড়িয়েছে সেজন্য আমি চিরকৃতজ্ঞ, একথা জানিয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা দেশ ছাড়ার পর 2024-এর 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন হয়। নেতৃত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস। ইউনুস বেশ কয়েকদিন থাকার পর জনতা তার পাশাপাশি বিরোধী দলগুলি চেয়েছিল নির্বাচন। সেই নির্বাচন হল। বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন শেষ, এমনকি ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। মঙ্গলবার বিএনপি সরকার গঠন করে ফেলেছে। প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান জিয়া। বিএনপি ক্ষমতায় আসায় ভারত সরকার যতটা না সুবিধা পেল, তার থেকে বেশি আশঙ্কায় রয়েছে পশ্চিমবঙ্গ সীমান্ত লালুয়া এলাকায় জামায়াতে ইসলামীর আসন পাওয়া নিয়ে। এটা ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় হুমকি হতে পারে বলেই মনে করছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি। যদিও এই ভারত সীমান্তবর্তী এলাকায় জামায়াতের আসল বৃদ্ধি আগে থেকেই পরিকল্পিত ছিল। কুখ্যাত বাক জঙ্গি গোষ্ঠী জইশ-এ মোহাম্মদ বা লস্কর-এ-তৈবা বাংলাদেশের পশ্চিমবঙ্গ সীমান্ত লাগোয়া এলাকায় প্রভাব বিস্তার করেছিল জামায়াতে ইসলামীর পক্ষে। ধর্মপ্রচারের নামে একাধিকবার যতগুলি শীর্ষ জঙ্গি নেতা বাংলাদেশের রাজশাহী, খুলনা বা রংপুর ডিভিশনে কয়েক মাস ধরে অবস্থান করেছিল। এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির নজর এড়ায়নি। আওয়ামী লীগের মতো বিএনপিকেও যারা দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা এখন নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার ভয়ে ভয়ে আছে। হয়তো একেই বলে কর্মফল। জামাত এবং এনসিপি বুঝে গেছে, ভোটের রেজাল্টের পরেই রাতের থেকে তাদের ওপর যে নির্মম পরিস্থিতি নেমে এসেছিল, সেটি কেবল শপথ গ্রহণের অনুষ্ঠানটির জন্য থেমেছিল। কিন্তু তাদের যে করুণ পরিস্থিতি শুধু সময়ের অপেক্ষা, তা তারা ভালো করেই বুঝতে পেরেছে। বিএনপি কখনই সংবিধান এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। তাদের অনেক খামতি থাকতে পারে, কিন্তু তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করার জন্য জীবনের বাজি রেখে সামনে থেকে লড়াই করেছেন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মানেই শুধু শেখ মুজিবের অপমান নয়, সেটি জিয়াউর রহমানেরও অপমান। হাসনাতরা যে সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, বিএনপি সেটি মেনে নেয়নি। হাসনাত আবদুল্লাহ বলেন, ৩ আগস্ট আমরা শহীদ মিনার থেকেই এক দফা ঘোষণা দিয়েছিল। এই এক দফার মধ্যে ছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত।